ভাইরাসটির নাম ছিল ইকুইনা। বৈজ্ঞানিক পরিভাষা ব্যবহার করে বলতে হয় ইকুইনা BQ 2349। যে জেনেটিক ইঞ্জিনিয়ার দীর্ঘদিন গবেষণা করে এই ভাইরাসটি দাঁড়া করিয়েছিলেন, ভাইরাসটিকে তার নামে নামকরণ করা হয়েছিল। বিজ্ঞানী ইকুইনা কখনো কল্পনাও করেননি এই ভাইরাসটি ল্যাবরেটরির চার দেয়ালের বাইরে যেতে পারবে। তাহলে তিনি নিশ্চয়ই কিছুতেই নিজের নাম ব্যবহার করতে দিতেন না। কিন্তু এই ভাইরাসটি ল্যাবরেটরির চার দেয়ালের বাইরে গিয়েছিল। কারো কোনো ভুলের জন্য নয়, কোনো দুর্ঘটনাতেও নয়। এটি বাইরে গিয়েছিল সেনাবাহিনীর নির্দেশে। সময়টি ছিল পৃথিবীর জন্য খুব অস্থির একটি সময়। পৃথিবীর দরিদ্র দেশ আর উন্নত দেশগুলোর মাঝে তখন এক ভালোবাসাহীন নিষ্ঠুর সম্পর্ক। পারমাণবিক বোমা আর মারণাস্ত্র হিসেবে বিবেচিত হয় না, এটি সবার কাছেই আছে। যে কোনো মুহূর্তে যে কেউ যে কারো বিরুদ্ধে ব্যবহার করতে পারে। নতুন ধরনের একটা অস্ত্রের খুব প্রয়োজন। ঠিক তখন ইকুইনা ভাইরাসটি যুদ্ধবাজ জেনারেলদের চোখে পড়ে। যদিও তখনও এটি পৃথিবীর একটি মানুষের জন্য মৃত্যুর কারণ হয়নি, কিন্তু সবাই জানত মানুষকে হত্যা করার জন্য এর চাইতে নিশ্চিত কোনো ভাইরাস পৃথিবীর বুকে কখনো সৃষ্টি হয়নি। যে কোনো জীবিত মানুষের উপর এটি পরীক্ষা করে দেখা হয়নি, তবুও বিজ্ঞানীরা এর ভয়ঙ্কর প্রতিক্রিয়ার কথা জানতেন। সংক্রমণের প্রথম সপ্তাহে কিছু বোঝা যাবে না। দ্বিতীয় সপ্তাহে প্রথমে খুসখুসে কাশি এবং অল্প মাথা ব্যথা দিয়ে শুরু হয়ে কয়েকদিনের ভেতরে তীব্র মাথা ব্যথা এবং জ্বর শুরু হবে। ধীরে ধীরে সেটা মস্তিষ্কের প্রদাহে রূপ নিবে। সপ্তাহ শেষ হবার আগে শরীরের প্রতিটি লোমকূপ দিয়ে এমনভাবে রক্তক্ষরণ শুরু হবে যে দেখে মনে হবে মানুষটির পুরো দেহটি বুঝি একটি গলিত মাংসপিণ্ড। যে দেহ একটি মাত্র ভাইরাস দিয়ে আক্রান্ত হয়েছিল, তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ, প্রতিটি বিন্দু রক্ত তখন কোটি কোটি ইকুয়েনা ভাইরাসে কিলবিল করতে থাকবে। এই ভাইরাস বাতাসে ভর করে চোখের পলকে কয়েক শত কিলোমিটার ছড়িয়ে পড়তে পারে। কোনোভাবে একটি ভাইরাসও যদি মানুষের শরীরে স্থান নিতে পারে, সেই মানুষটির বেঁচে যাবার কোনো উপায় নেই। এর কোনো প্রতিষেধক নেই। এই ভাইরাস থেকে রক্ষা পাবার কোনো উপায় নেই। আক্রান্ত মানুষটির মৃত্যু হবে যন্ত্রণাদায়ক এবং নিশ্চিত, একেবারে 100% নিশ্চিত। এবং সেটি ছিল সবচেয়ে আতঙ্কের বিষয়। সেনাবাহিনীর দ্বিতীয় শ্রেণীর বিজ্ঞানীরা এই ভাইরাসটি নিয়ে গবেষণা করার চেষ্টা করলেন। তারা ভাইরাসটির মাঝে সূক্ষ্ম একটি পরিবর্তন আনার চেষ্টা করলেন, যেন ভাইরাসটি সব মানুষের ওপর কার্যকরী না হয়ে শুধুমাত্র বিশেষ একটি জনগোষ্ঠীর মাঝে সংক্রমিত হয়। তাহলে যুদ্ধবাজ জেনারেলরা সেটাকে বিশেষ দেশের বিশেষ মানুষের ওপরে ব্যবহার করতে পারবে। পৃথিবীর উন্নত দেশগুলো দরিদ্র দেশগুলোকে শাস্তি দেওয়ার কথা ভাবছিল। পরিবর্তিত ইকুইনা ভাইরাসটি ছিল তাদের সেই ভয়ঙ্কর পৈশাচিক স্বপ্নের উত্তর। সেই পৈশাচিক গবেষণাটি সফল হয়নি, কিন্তু সেনাবাহিনীর দ্বিতীয় শ্রেণীর বিজ্ঞানীরা সেটি জানতেন না। গোপন একটা ফিল্ড টেস্ট করতে গিয়ে ইকুইনা ভাইরাসটি পৃথিবীতে মুক্ত হয়ে যায়। আফ্রিকায় একটা প্রত্যন্ত অঞ্চলের পুরো দ্বীপবাসী 2 সপ্তাহের মাঝে নিশ্চিহ্ন হয়ে যাবার খবরটি পৃথিবীর সাধারণ মানুষের কাছে গোপন রাখা হয়েছিল, এবং সেই গোপনীয়তাটা ছিল পুরোপুরি অর্থহীন, কারণ ততক্ষণে সারা পৃথিবীর সকল মানুষকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হয়েছে। মৌসুমি বাতাসে ইকুয়েনা ভাইরাস ইউরোপ এশিয়া হয়ে উত্তর আমেরিকায় এবং অস্ট্রেলিয়া হয়ে দক্ষিণ আমেরিকায় পৌঁছে যায়। পরবর্তী 2 সপ্তাহের মাঝে পৃথিবীর অর্ধেক মানুষ নিশ্চিহ্ন হয়ে গেল। পৃথিবীর বুকে যে ভয়াবহ আতঙ্কের জন্ম নিল তার কোনো তুলনা নেই। এই ভাইরাসের ভয়াবহ থাবা থেকে কোনো মুক্তি নেই, সেটি সাধারণ মানুষ তখনও জানত না। বেঁচে থাকার জন্য তাদের উন্মত্ত আকুলতা সেই ভয়াবহ দিনগুলোকে আরও ভয়াবহ করে তুলল। 2 মাসের মাঝে পৃথিবীর 6 বিলিয়ন মানুষ নিশ্চিহ্ন হয়ে গেল। বেঁচে রইল একেবারে হাতে গোনা কিছু শিশু এবং কিশোর। প্রকৃতির কোনো রহস্যের কারণে এই হাতে গোনা অল্প কয়েকজন শিশু কিশোর ইকুয়েনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেয়েছে, সেটি কেউ জানে না। সেই রহস্য খুঁজে বের করার মতো কোনো মানুষ তখন পৃথিবীতে একজনও বেঁচে নেই। তারপর পৃথিবীতে আরও 2টি শতাব্দী কেটে গিয়েছে। ইকুইনা ভাইরাসের হাত থেকে বেঁচে যাওয়া সেই শিশু এবং কিশোরদের বংশধরেরা পৃথিবীতে একটা নতুন সভ্যতার জন্ম দিয়েছে। পুরনো পৃথিবী, তার জ্ঞান বিজ্ঞানের ইতিহাসের কোনো স্মৃতি কারো মাঝে নেই। পৃথিবীর নানা অংশে যাযাবরের মতো ছড়িয়ে ছিটিয়ে মানুষগুলো পৃথিবীর হারিয়ে যাওয়া সভ্যতা খুঁজে বেড়ায়। নানা ধরনের কুসংস্কার, কিছু সহজাত প্রবৃত্তি এবং বেঁচে থাকার একেবারে আদিম তাড়নার উপর ভর করে মানুষগুলো বিচিত্র একটি পৃথিবীতে টিকে থাকার চেষ্টা করে।
স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে তারা নিজেদের পরিবারের ও নিজেদের গোষ্ঠীকে রক্ষা করে, আবার প্রয়োজনে হিংস্র পশুর মতো অন্য গোষ্ঠীকে আক্রমণ করে ধ্বংস করে দেয়। বড় বড় ট্রাঙ্কে করে তারা পৃথিবীর লোহিত মৃত্তিকার ধুলি উড়িয়ে ঘুরে বেড়ায়। পৃথিবীর মানুষের হারিয়ে যাওয়া সভ্যতার মাঝে বেঁচে থাকার রসদ খুঁজে বেড়ায়। বেঁচে থাকার এই কঠিন প্রক্রিয়ায় তাদের সাহায্য করে তাদের নিজস্ব ঈশ্বর কিংবা ঈশ্বরী। রিহান আধো ঘুমের মাঝে অনুভব করল কেউ একজন তার কাঁধে আলতোভাবে স্পর্শ করেছে। মুহূর্তের মাঝে রিহানের ঘুম ভেঙে যায়। স্বয়ংক্রিয় অস্ত্রটা হাতে ধরে চাপা গলায় জিজ্ঞেস করে, কে? মানুষটি নিচু গলায় বলে, আমি। রিহান অস্ত্রটি নিচে নামিয়ে রেখে বলে, ও তুমি? মানুষটি তাদেরই একজন। প্রতি রাতে পাহারার ডিউটি ভাগাভাগি করে দেয়। মাঝরাতে একবার ঘুরে ঘুরে দেখে সবাই ঠিক মতো তাদের ডিউটি করছে কিনা। রিহান অপরাধীর মতো বলল, বসে থাকতে থাকতে চোখে ঘুম চলে এসেছিল। মানুষটি উত্তর না দিয়ে নাক দিয়ে এক ধরনের শব্দ করল। রিহান বলল, আর হবে না, দেখে নিও। মানুষটি আবার নাক দিয়ে এক ধরনের শব্দ করে বলল, চলো। রিহান ভয় পাওয়া গলায় বলল, কোথায়? গ্রাউসের কাছে। গ্রাউস? রিহান চমকে উঠে বলল, গ্রাউসের কাছে কেন? আমি তোমাকে কথা দিচ্ছি আর কখনো এরকম হবে না। আমি বসবই না। আহা! মানুষটি হাত তুলে রিহানকে থামিয়ে দিয়ে বলল, সেজন্য নয়। তুমি ডিউটিতে জেগে আছো না ঘুমিয়ে আছো সেটা নিয়ে গ্রাউস মাথা ঘামায় না। তাহলে কি জন্য ডাকছে? আমি কেমন করে বলবো? মানুষটি হাত নেড়ে বলল, গ্রাউস আমাকে কখনো বলবে? রিহান অন্যমনস্কভাবে মাথা নাড়ালো। মানুষটি ঠিকই বলেছে। গ্রাউস তাদের দলপতি। এতজন মানুষের দায়িত্ব তার ওপর। তাদের মতো ছোটোখাটো মানুষের জন্য গ্রাউসের দেখা পাওয়াটাই একটা কঠিন ব্যাপার। তারপরও সে চেষ্টা করলো। জিজ্ঞেস করলো, তুমি সত্যিই জানো না কেন ডেকেছে? আন্দাজও করতে পারবে না? না, এখন এটা নিয়ে সময় নষ্ট করো না, তাড়াতাড়ি চলো, গ্রাউস অপেক্ষা করছে। রিহান ইতস্তত করে বলল, এখানে ডিউটি করবে কে? মানুষটা একটু বিরক্ত হয়ে বলল, সেই নিয়ে তুমি চিন্তা করো না, আমার কাছে অস্ত্রটা দিয়ে তুমি যাও, তাড়াতাড়ি। রিহান অস্ত্রটি মানুষটির হাতে দিল। মানুষটি সেটা হাতে নিয়ে তার কপালে স্পর্শ করে, তারপর ম্যাগাজিনে ঠোঁট স্পর্শ করে সম্মান প্রদর্শন করে। এটি দ্বিতীয় মাত্রার স্বয়ংক্রিয় অস্ত্র। হাতে নিয়ে দাঁড়িয়ে থেকেই সম্মান প্রদর্শন করা যায়। লেজার গাইডেড স্বয়ংক্রিয় অস্ত্রগুলো হাতে নিলে হাঁটু গেড়ে সম্মান দেখাতে হয়। রিহান দুশ্চিন্তিত মুখে আবছা অন্ধকারে তাদের আস্তানার দিকে হাঁটতে থাকে। তাদের আস্তানায় সব মিলিয়ে 47টি নানা আকারের ট্রাক আর লরি রয়েছে। কাটা তার দিয়ে ঘিরে তার ভেতরের ট্রাকগুলোকে গোল করে ঘিরে রাখা হয়েছে। হঠাৎ করে কোনো দল আক্রমণ করলে চট করে ভেতরে ঢুকতে পারবে না। রিহান হেঁটে হেঁটে গ্রাউসের লরিটা খুঁজে বের করলো। এটি তুলনামূলকভাবে বড়, ইঞ্জিনটি শক্তিশালী। রেহান পিছনের দরজায় শব্দ করতেই সেটি খুট করে খুলে গেল। ভেতরে হলুদ রঙের একটি অনুজ্জ্বল আলো জ্বলছে। গ্রাউস দরজা থেকে সরে গিয়ে বলল, এসো রেহান, ভেতরে এসো। রিহান তীক্ষ্ণ চোখে গ্রাউসের মুখের ভাবভঙ্গি লক্ষ্য করার চেষ্টা করল। মানুষটির মুখে বড় বড় দাড়ি গোঁফ, চোখ দুটো স্থির এবং ভাবলেশহীন। দেখে মনের ভাব বোঝা যায় না। রিহান কাঁপা গলায় জিজ্ঞেস করল, তুমি আমাকে ডেকেছো গ্রাউস? হ্যাঁ। গ্রাউস আরও কিছু বলবে ভেবে রিহান অপেক্ষা করতে থাকে, কিন্তু গ্রাউস কিছু বলল না। একটা ছোট্ট নিঃশ্বাস ফেলল। রিহান একটু ইতস্তত করে বলল, আমাকে কেন ডেকেছ? তোমাকে দেখার জন্য। রিহান অবাক হয়ে গেল। আমাকে দেখার জন্য? হ্যাঁ। আমি ভেবেছিলাম তুমি আরও বড়, কিন্তু তুমি তো দেখছি একেবারে বাচ্চা ছেলে। রিহান জোর করে একটু হাসার চেষ্টা করে বলল, না মহামান্য গ্রাউস, আমি মোটেও বাচ্চা ছেলে নই। গত শীতে আমার বয়স 17 হয়েছে। আমি এখন স্বয়ংক্রিয় অস্ত্র চালাতে অনুমতি পেয়েছি। রিকি বলেছে আমাকে একটা মোটর বাইক দিবে, 8 সিলিন্ডারের। গ্রাউস কোনো কথা না বলে তীক্ষ্ণ দৃষ্টিতে রিহানের দিকে তাকিয়ে রইল। তার কথাগুলো শুনছে কিনা রিহান ঠিক বুঝতে পারল না। কী কারণ জানা নেই, রিহান হঠাৎ এক ধরনের অস্বস্তি অনুভব করতে থাকে। চাপা এক ধরনের ভয় হঠাৎ তার ভেতরে দানা বাঁধতে শুরু করে। গ্রাউস আবার একটা নিঃশ্বাস ফেলে বলল, রিহান? বলো গ্রাউস, তুমি কি করেছো? আমি? রিহান চমকে উঠে, আমি কি করব? কিছু করনি? রিহান দ্রুত চিন্তা করতে থাকে, সে কি অস্বাভাবিক বা অন্যায় কিছু করেছে? 13 নম্বর লরিটির হাসি খুশি কিশোরী মেয়েটার সাথে একটু ঠাট্টা মশকরা করেছে। লরির দেয়ালে চেপে ধরে একটা চুমু খাবার চেষ্টা করেছে, কিন্তু এই বয়সের ছেলে মেয়েরা তো সেটা করেই থাকে। সেটাতে এমন বড় কিছু অন্যায় না। মেয়েটা রাগ হবার ভান করেছে,
কিন্তু আসলে তো রাগ হয়নি। একটু পরেই তো লরির উপর থেকে তার মাথায় আধ বোতল গ্যাসোলিন ঢেলে হি হি করে হেসেছে। মনে করতে পারছো না? গ্রাউসের কথায় চমকে উঠে রিহান বলল, না গ্রাউস, আমি তো কিছুই মনে করতে পারছি না, বিশ্বাস করো। গ্রাউস হঠাৎ গলার স্বর পাল্টে তীব্র গলায় বলল, তাহলে কেন প্রভু ক্লড তোমার সঙ্গে দেখা করতে চাইছেন? রিহান আতঙ্কে শিউরে উঠে গ্রাউসের দিকে তাকালো। কথাটি শুনেও যেন বুঝতে পারছে না, কিংবা বুঝতে পারলেও বিশ্বাস করতে পারছে না। কয়েকবার চেষ্টা করে বলল, প্রভু ক্লড আমার সঙ্গে দেখা করতে চাইছেন? হ্যাঁ। আমার সাথে? হ্যাঁ, তোমার সাথে। গ্রাউস শীতল গলায় বলল, এখন বলো কেন? রিহানের হঠাৎ মনে হতে থাকে তার হাঁটুতে কোনো জোর নেই। এর আগে যারা প্রভু ক্লডের সাথে দেখা করতে গিয়েছে এবং কখনো ফিরে আসেনি, হঠাৎ করে তাদের কথা মনে পড়ে যায়। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে ওঠে। সে কোনো মতে 2 পা পিছিয়ে দেওয়ালে হেলান দিয়ে গিয়ে দাঁড়ায়। হঠাৎ করে তার মনে হতে থাকে কেউ বুঝি তার সারা শরীরের শক্তি শুষে নিয়েছে। সে কাঁপা গলায় বলল, বিশ্বাস করো গ্রাউস, আমি কিছু করিনি। গ্রাউস কিছুক্ষণ রিহানের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, তাই যেন সত্যি হয় রিহান। রিহান এক ধরনের কাতর গলায় বলল, আমি এখন কি করব গ্রাউস? গ্রাউস জোর করে একবার হাসার চেষ্টা করে বলল, প্রভু ক্লড তোমার সাথে দেখা করতে চেয়েছেন, আর তুমি আমাকে জিজ্ঞেস করছো কি করবে? তুমি এক্ষুনি দেখা করতে যাও। প্রভু ক্লড তোমার জন্য অপেক্ষা করছেন। কেমন করে যাব গ্রাউস? আর্মড কারের লাল দরজার সামনে গিয়ে দাঁড়াও, ভেতর থেকে এসে তোমাকে ডেকে নিয়ে যাবে। রিহান তবুও দেয়াল স্পর্শ করে দাঁড়িয়ে রইল। গ্রাউস কঠিন গলায় বলল, যাও রিহান, দেরি করো না। রিহান অনেক কষ্ট করে সোজা হয়ে দাঁড়ালো, তারপর ঘুরে লরির দরজা খুলে বের হয়ে এলো। পাটাতন থেকে নিচে নেমে এসে সে তাদের আস্তানার মাঝখানে তাকায়। 6টি আর্মার্ড কার বৃত্তাকারে দাঁড়িয়ে আছে। তার ভেতরে প্রভু ক্লডের নিজস্ব আরভি বাইরে থেকে কখনো দেখা যায় না। রিহান অন্যমনস্কভাবে আকাশের দিকে তাকায়। এই এলাকাটি মরুভূমির মতো। রাত্রিবেলায় আকাশটি একেবারে স্বচ্ছ স্ফটিকের মতো ঝকঝক করতে থাকে। আকাশে অসংখ্য নক্ষত্র জ্বলজ্বল করছে। প্রতিদিন দেখার পরেও নক্ষত্রগুলোকে কেমন যেন অচেনা মনে হয়। মরুভূমির শুকনো হাওয়া বইছে। বাতাসের শব্দটি কেমন যেন হাহাকারের মতো শোনায়। কোনো একটি অজ্ঞাত কারণে রিহানের বুকের ভেতরে বিচিত্র এক ধরনের শূন্যতা এসে ভর করে। রিহান কয়েক মুহূর্ত আকাশের দিকে তাকিয়ে থাকে। মরুভূমির শীতল বাতাসের জন্যই কিনা হঠাৎ তার সারা শরীর কাঁটা দিয়ে ওঠে। বুকের ভেতরে আটকে থাকা চাপা একটা নিঃশ্বাসকে বের করে দিয়ে রিহান সামনে এগিয়ে যায়। বড় আর্মার্ড কারের সামনে দাঁড়িয়ে হঠাৎ করে তার নিজেকে বড় অসহায় মনে হতে থাকে। সে মাথা ঘুরিয়ে চারিদিকে তাকালো। রাতের অন্ধকারে বড় বড় লরি এবং ট্রাকগুলো অতিকায় প্রাগৈতিহাসিক প্রাণের মতো মনে হয়। চারিদিকে জমাট বাঁধা অন্ধকার এবং নিঃশব্দ। শুধুমাত্র পাওয়ার স্টেশন থেকে চাপা গুঞ্জনের মতো একটা শব্দ আসছে। রিহানের মনে হতে থাকে বড় বড় লরির জানালা দিয়ে অন্ধকারকে আড়াল করে সবাই তার দিকে বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে। সবার চোখে আতঙ্ক। হঠাৎ তার ইচ্ছা হতে থাকে এখান থেকে ছুটে পালিয়ে যেতে, কিন্তু তার সাহস হয় না। সে স্থাণুর মতো আর্মার্ড কারের লাল দরজার সামনে নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। রিহান কতক্ষণ দাঁড়িয়েছিল জানে না। হঠাৎ খুট করে দরজাটা খুলে গেল। ভেতরের আবছা অন্ধকার। তার মাঝে রিহান শুনতে পেল নারী কণ্ঠে কেউ তাকে চাপা গলায় ডাকল, ভেতরে এসো। রিহান সিঁড়ি দিয়ে উপরে উঠে আসতেই ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে পেছনে দরজাটা বন্ধ হয়ে গেল। রিহান ভেতরে তাকালো। আসবাবপত্রহীন একটা ধাতব কন্টেইনার। কন্টেইনারের ঠিক মাঝখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটির পোশাক খুব সংক্ষিপ্ত এবং সেই পোশাকের ভেতর দিয়ে তার সুগঠিত শরীর দেখা যাচ্ছে। মেয়েটির ধাতব রঙের চুলগুলো বুক পর্যন্ত নেমে এসেছে। মেয়েটির চোখের পাতায় নীল রং এবং ঠোঁট দুটো টকটকে লাল। যে কোনো হিসাবে মেয়েটি সুন্দরী, কিন্তু চেহারায় কোনো এক ধরনের অস্বাভাবিকতা আছে। সেটা কি রিহান ঠিক তা ধরতে পারল না। মেয়েটির বুকের উপরে বুলেটের একটি বেল্ট, ডান হাতে 3য় মাত্রার স্বয়ংক্রিয় অস্ত্র আলগোছে ধরে রাখা। মেয়েটি শুকনো এক ধরনের খসখসে গলায় বলল, রিহান, তুমি 2 হাত দুপাশে ছড়িয়ে রেখে এক পা এগিয়ে এসো। গলার স্বর শুনে রিহান হঠাৎ করে মেয়েটিকে চিনতে পারল। মেয়েটি দ্রিনা, 6 নম্বর লরিতে থাকত। আজ থেকে 4 বৎসর আগে হঠাৎ করে একদিন অদৃশ্য হয়ে গিয়েছিল। কি আশ্চর্য, দ্রিনা এখানে, প্রভু ক্লডের কাছে। রিহান চাপা গলায় বলল, দ্রিনা, তুমি এখানে? আমরা ভেবেছিলাম। দ্রিনা রিহানকে বাধা দিয়ে যান্ত্রিক গলায় বলল, 2 হাত পাশে ছড়িয়ে এগিয়ে এসো।
রিহান থতমত খেয়ে থেমে গিয়ে হতচকিতভাবে দৃণার দিকে তাকালো। ভাবলেশহীন এক ধরনের মুখ, সেখানে অনুভূতির কোনো চিহ্ন নেই। রিহান একটা নিঃশ্বাস ফেলে 2 হাত দুপাশ ছড়িয়ে দিয়ে এক পায়ে এগিয়ে আসে। দৃণা দক্ষ মানুষের মতো রিহানের শরীর সার্চ করে। নির্বিকারভাবে তার জঙ্ঘাদেশ বুকে পিঠে হাত দিয়ে দেখে সামনে এগিয়ে যেতে ইঙ্গিত করে। বলে, আমার সাথে এসো। রিহান হাঁটতে থাকে। সামনে আর্মার্ড কারের দরজা খুলে রিহান বের হয়ে আসতেই প্রভু ক্লডের বিশাল RV-টি দেখতে পেল। জানালায় হালকা নীল আলো জ্বলছে, উপরে কয়েকটি বিচিত্র ধরনের অ্যান্টেনা। দেখে মনে হয় কোনো ধরনের স্থাপত্যকর্ম। দৃণা নিচু গলায় বলল, যাও। রিহান কাঁপা গলায় জিজ্ঞেস করল, কোথায়? সামনে গেলেই দরজা দেখতে পাবে, দরজা খুলে ঢুকে যাও। দৃণা এক মুহূর্ত থেমে বলল, আর শোনো, কখনোই সরাসরি প্রভু ক্লডের চোখের দিকে তাকাবে না। রিহান মাথা নাড়ল, বলল, ঠিক আছে, তাকাবো না। প্রভু তোমাকে অনুমতি দিলেই শুধু কথা বলবে, নিচ থেকে একটি কথাও বলবে না। বলবো না। মাথা নিচু করে তাকে অভিবাদন করবে। ঠিক আছে দৃণা। বের হবার সময় কখনো প্রভুর দিকে পেছন দিবে না। দেব না। মাথা উঁচু করে দাঁড়াবে না। রিহান মাথা নেড়ে বলল, দাঁড়াবো না। হে প্রভু ক্লড, হে ঈশ্বর পুত্র বলে তাকে সম্বোধন করবে। ঠিক আছে দৃণা, যাও, এবার ভেতরে যাও। রিহান এক মুহূর্ত ইতস্তত করে বলল, তুমি কি জানো প্রভু ক্লড আমাকে কেন ডেকেছেন? দৃণা বলল, না, জানি না। রিহান কাতর গলায় বলল, দৃণা, আমার খুব ভয় করছে। তুমি কি আমার জন্য বাইরে অপেক্ষা করবে? দৃণা তার কথার উত্তর না দিয়ে বলল, যাও, ভেতরে যাও। রিহান একটা নিঃশ্বাস ফেলল, তারপর সাহস সঞ্চয় করে বিশাল RV-টির দিকে এগিয়ে যায়। সিঁড়ি দিয়ে একটু উপরে উঠে একটি দরজাটি বন্ধ। হাত দিয়ে স্পর্শ করতেই দরজাটি খুলে গেল। ভেতরে হালকা নীল রঙের একটা আলো জ্বলছে। রিহান নিঃশ্বাস নিতেই ক্ষীণ বাসি ফুলের মতো এক ধরনের গন্ধ পেল। রিহানের বুকের ভেতরের হৃৎপিণ্ড ধকধক শব্দ করছে। তার ভেতর কোনোভাবে দরজা ঠেলে ভেতরে ঢুকে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। দৃণা তাকে মাথা তুলে তাকাতে নিষেধ করেছে, সে মাথা তুলে তাকালো না। লাল নরম কার্পেটের উপর দাঁড়িয়ে সে তার পায়ের দিকে তাকিয়ে রইল। RV-এর অন্য পাশে হঠাৎ কাপড়ের এক ধরনের খসখস শব্দ শুনতে পায়। রিহান মাথা উঁচু করে সেদিকে তাকাতে সাহস পেল না। মাথা নিচু করে অভিবাদন জানালো। রিহান শুনল, প্রভু ক্লড বললেন, আমার দিকে তাকাও ছেলে, তোমার চেহারাটা দেখি। ভারী ভরাট গলা, ঘরে তার কণ্ঠস্বর গম গম করে উঠল। দৃণা সোজাসুজি প্রভু ক্লডের দিকে তাকাতে নিষেধ করেছিল, কিন্তু রিহান প্রভু ক্লডের আদেশ অমান্য করতে সাহস পেল না। রিহান মাথা তুলে প্রভু ক্লডের দিকে তাকালো। দুজন প্রথমবারের মতো দুজনকে দেখতে পেল। প্রভু ক্লডের মাথায় ধবধবে সাদা চুল এবং দাড়ি, পরনে লম্বা সাদা আলখিল্লা, মুখে বয়সের বলিরেখা, চোখ দুটো আশ্চর্য রকম নীল। তার চোখের দৃষ্টি এত তীব্র যে রিহান বেশিক্ষণ সেদিকে তাকিয়ে থাকতে পারল না। সে চোখ নামিয়ে নিল। প্রভু ক্লড জিজ্ঞেস করলেন, ছেলে, তোমাকে আমি কেন ডেকেছি জানো? রিহান মাথা নাড়ল, বলল, না প্রভু, আমি জানি না। তুমি অনুমান করতে পারো? পারি না প্রভু ক্লড, আমি অনুমান করতে পারি না। প্রভু ক্লড কয়েক মুহূর্ত চুপ করে থেকে হঠাৎ শীতল গলায় বললেন, গত পরশুদিন তুমি পাওয়ার স্টেশনে কি করছিলে? রিহানের হঠাৎ বুক কেঁপে উঠল। সে আতঙ্কে থরথর করে কেঁপে উঠল। বলল, প্রভু ক্লড, ঈশ্বরপুত্র, আমার ভুল হয়েছিল, আমার খুব বড় ভুল হয়েছিল। প্রভু ক্লড হাত তুলে তাকে থামিয়ে দিয়ে বললেন, ভুল না শুদ্ধ আমি তোমার কাছে সেটি জানতে চাইছি না ছেলে। আমি জানতে চেয়েছি সেখানে কি হয়েছিল। আপনি সব জানেন প্রভু, তবু আমি তোমার মুখ থেকে শুনতে চাই। রিহান তবু চুপ করে রইল। তখন প্রভু ক্লড কঠিন গলায় বললেন, বলো। রিহান কয়েকবার চেষ্টা করে বলল, পাওয়ার স্টেশনের সামনে আমার ডিউটি পড়েছিল প্রভু ক্লড। হঠাৎ সেটা অদ্ভুত একরকম শব্দ করতে থাকলো। কয়েকটা যন্ত্র থেকে কেমন যেন বিপদ সংকেতের মতো শব্দ বের হতে থাকলো। তখন রিহান কথা বলতে বলতে হঠাৎ থেমে যায়। বলো ছেলে, তখন কি হলো? আমি তখন পাওয়ার স্টেশনের কাছে গেলাম। একটি নবম মাত্রার যন্ত্রের কাছে তুমি অনুমতি না নিয়ে গেলে, অপবিত্রভাবে গেলে, সম্মান প্রদর্শন না করে গেলে। রিহান কথা না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। প্রভু ক্লড শীতল গলায় বললেন, তারপর কি হলো? আমি আমি পাওয়ার স্টেশনটি পরীক্ষা করে দেখলাম একটি পানির টিউব ফেটে গেছে, পানি যাচ্ছে না, স্টেশনটি গরম হয়ে যাচ্ছে। আমি তখন রিহান আবার চুপ করে যায়। তখন তখন কি?
রিহান মাথা তুলে কাতর গলায় বলল, আমাকে ক্ষমা করুন প্রভু ক্লড, ক্ষমা করুন। প্রভু ক্লড কঠিন গলায় বললেন, তখন কি? রিহান ভাঙা গলায় বলল, তখন আমি পানির পাইপটা পাল্টে দিয়েছি। কি দিয়ে পাল্টে দিয়েছ? পুরনো ট্রাকে সেরকম একটা পাইপ ছিল, সেটা খুলে। তুমি কি দিয়ে খুলেছ? আমার কাছে একটা প্লায়ার্স ছিল। তুমি কোথায় পেয়েছো প্লায়ার্স? রিহান পুরোপুরি ভেঙে গিয়ে বলল, যন্ত্রপাতির বাক্স থেকে চুরি করেছি প্রভু ক্লড। কেন চুরি করেছ? আমার আমার তোমার কি? আমার যন্ত্রপাতি নিয়ে খেলতে ভালো লাগে প্রভু ক্লড। যন্ত্র কেমন করে কাজ করে আমার জানতে ইচ্ছে করে, বুঝতে ইচ্ছে করে। কথা বলতে বলতে রিহানের গলা ভেঙে গেল। সে হাঁটু ভেঙে নিচে পড়ে যায়। দুহাত জোর করে অনুনয় করে বলতে থাকে, আমাকে ক্ষমা করুন প্রভু ক্লড। হে ঈশ্বরপুত্র, হে করুণাময়। প্রভু ক্লড নরম গলায় বললেন, রিহান। গলার স্বর শুনে রিহান চমকে উঠে আশান্বিত চোখে প্রভু ক্লডের দিকে তাকায়। বলে, বলুন প্রভু, তুমি স্বয়ংক্রিয় অস্ত্র চালাতে পারো? পারি। রিহান গলার স্বরে খানিকটা উৎসাহ ঠেলে বলে, আমার বয়স 17 হবার পর আমাকে শেখানো হয়েছে। আমি রাত্রিবেলা ডিউটি করি মহামান্য প্রভু ক্লড। তোমার স্বয়ংক্রিয় অস্ত্রটির কি হয়েছিল? রিহানের মুখ হঠাৎ ফ্যাকাশে হয়ে যায়। তার সারা শরীর আতঙ্কে কেঁপে উঠল। সে মাথা নিচু করে বলল, আমাকে ক্ষমা করুন প্রভু ক্লড। কি হয়েছিল তোমার স্বয়ংক্রিয় অস্ত্রের? সেটি জ্যাম হয়ে গিয়েছিল। অস্ত্র জ্যাম হয়ে গেলে কি করতে হয়? তাকে সম্মানের সাথে অস্ত্রাগারে ফেরত দিয়ে নতুন অস্ত্র নিতে হয়। আর তুমি কি করেছিলে? রিহান এক মুহূর্তের জন্য মাথা উঁচু করে আবার নিচু করে বলল, আমি অস্ত্রটি ঠিক করেছিলাম প্রভু ক্লড। কিভাবে ঠিক করেছিলে? আমি সেটি খুলেছিলাম, খুলে পরিষ্কার করেছিলাম। যেখানে যেখানে জং ধরেছিল সেখানে গ্রিজ লাগিয়েছিলাম। তখন সেটি ঠিক হয়েছিল? হয়েছিল প্রভু ক্লড। প্রভু ক্লড কয়েক মুহূর্ত অপেক্ষা করে জিজ্ঞেস করলেন, ছেলে, তোমার অস্ত্রটি জ্যাম হয়েছিল কেন? রিহান কোনো কথা না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। প্রভু ক্লড শান্ত গলায় বললেন, আমার কথার উত্তর দাও ছেলে। আমি অস্ত্রটিতে পানি ঢেলেছিলাম। কেন পানি ঢেলেছিলে? কি হয় দেখার জন্য। অস্ত্রে কিভাবে জং ধরে বোঝার জন্য। বুঝে কি হবে? ভবিষ্যতে অস্ত্রগুলো রক্ষা করা যাবে। তুমি কি বুঝেছ? রিহান কোনো কথা না বলে মাথা নিচু করে রইল। প্রভু ক্লড জিজ্ঞেস করলেন, তুমি আর কি কি করেছো রিহান? আপনি সব জানেন। আপনি মহান প্রভু, আপনি ঈশ্বর পুত্র, আপনি সর্বজ্ঞ, আপনি মহাশক্তিমান। তবু আমি তোমার মুখেই শুনতে চাই ছেলে, বলো। রিহান কাঁপা গলায় বলল, আমি বুলেট ভেঙে দেখেছি তার ভেতরে কি আছে। কি আছে? কালো রঙের এক ধরনের পাউডার। কি হয় সেই পাউডার দিয়ে? আগুন জ্বালালে বিস্ফোরণ হয়। সেই পরীক্ষা করতে গিয়ে তোমার কি হয়েছিল? রিহান নিচু গলায় বলল, আপনি সর্বজ্ঞ, আপনি জানেন। আমার হাত পুড়ে গিয়েছিল। তুমি চিকিৎসকের কাছে গিয়েছিলে? না মহামান্য প্রভু। কেন যাওনি? আমি ভয় পেয়েছিলাম। রিহান হাঁটু ভেঙে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। প্রভু ক্লড হেঁটে তার খুব কাছে এসে দাঁড়ালেন। দীর্ঘ সময় কেউ কোনো কথা বলল না। এক সময় প্রভু ক্লড একটা নিঃশ্বাস ফেলে ক্লান্ত গলায় বললেন, ছেলে, তুমি কি জানো এই পৃথিবীতে কি হয়েছিল? রিহান মাথা নাড়ল, বলল, না প্রভু, আমি জানি না। এই পৃথিবীতে একসময় 6 বিলিয়ন মানুষ ছিল। রিহান মাথা তুলে বিস্ফোরিত চোখে প্রভু ক্লডের দিকে তাকালো, বলল, 6 বিলিয়ন? হ্যাঁ, একদিন তারা সব মরে গিয়েছিল। কেন জানো? জানি না প্রভু ক্লড। প্রভু ক্লড তীব্র স্বরে বললেন, তোমার মতো মানুষের জন্য, তাদের কৌতূহলের জন্য। প্রভু ক্লড কিছুক্ষণ চুপ থেকে বললেন, মানুষের সেই সভ্যতা শেষ হয়ে গেছে ছেলে। এখন পৃথিবীতে নতুন সভ্যতার জন্ম হয়েছে। এই সভ্যতায় কৌতূহলের কোনো স্থান নেই। আমার ভুল হয়েছে প্রভু। এই সভ্যতায় মানুষকে রক্ষা করার জন্য আমরা আমাদের জীবনকে উৎসর্গ করেছি। আমরা জানি প্রভু, আমরা সেই জন্য কৃতজ্ঞ। আমরা তোমাদের প্রভু হয়েছি, তোমাদের ঈশ্বর হয়েছি। তোমাদের সাহায্য করার জন্য আমরা সর্বজ্ঞ হয়েছি। আপনাদের দয়া, আপনাদের মহানুভবতা। আমি প্রভু ক্লড হয়ে তোমাদের প্রায় অর্ধ শতাব্দী থেকে রক্ষা করে আসছি। এই সুদীর্ঘ সময়ে কেউ আমার আশাভঙ্গ করেনি। ঠিক যেভাবে চেয়েছি সেইভাবে চলে এসেছে। তুমি। রিহানের সারা শরীর হঠাৎ আতঙ্কে থরথর করে কেঁপে উঠল। প্রভু ক্লডের গলার স্বরে হঠাৎ এক আশ্চর্য কাঠিন্য এসে ভর করে। তুমি প্রথমবার আমাকে নিরাশ করেছ। তুমি নিউক্লিয়ার রিঅ্যাক্টরের কুলিং নিয়ে খেলা করেছ। তুমি জানো নিউক্লিয়ার রিঅ্যাক্টর কী? তুমি জানো রেডিয়েশন কী? তুমি জানো
কোর মেল্টডাউন কি জানো না, কিন্তু তারপরেও তুমি সেখানে হাত দিয়েছ। নির্বোধ ছেলে। প্রচণ্ড রেডিয়েশনে আমরা সবাই নিশ্চিহ্ন হয়ে যেতে পারতাম। রিহান কোনো কথা বলল না, মাথা নিচু করে হাঁটু ভেঙে বসে রইল। প্রভু ক্লড আবার বললেন, তুমি বারুদের মাঝে আগুন দিয়েছ, স্বয়ংক্রিয় অস্ত্র নষ্ট করেছ, সেটা খুলে ফেলেছ। তুমি জানো এর অর্থ কী? রিহান মাথা নাড়ল, বলল, জানি না প্রভু, আমি মূর্খ, আমি নির্বোধ, আমি তুচ্ছ। এর অর্থ তুমি অনেক কষ্ট করে তৈরি করা আমাদের এই পদ্ধতিটি অস্বীকার করেছ। রিহান মাথা নেড়ে বলল, না প্রভু না, আমি অস্বীকার করতে চাইনি। আমার ভুল হয়েছে, আমার অনেক বড় ভুল হয়েছে। প্রভু ক্লড একটা নিঃশ্বাস ফেলে হঠাৎ কোমল গলায় বললেন, তুমি কেন এটা করেছ ছেলে? তুমি কেনই নিয়ম ভেঙেছ? রিহান প্রভু ক্লডের গলায় কোমল স্নেহের আভাস পেয়ে প্রায় মরিয়া হয়ে বলল, আমার মনে হয়েছিল। কি মনে হয়েছিল? এই যন্ত্র তো মানুষ তৈরি করেছে। মানুষের তৈরি যন্ত্রকে কেন আমাদের উপাসনা করতে হবে? আমরা কেন যন্ত্রকে বুঝতে চেষ্টা করব না? তোমার তাই মনে হয়েছিল? জি মহামান্য ঈশ্বরপুত্র, আমার কাছে মনে হয়েছিল এই নিয়মটি একটি বাহুল্য। আমি পরীক্ষা করে দেখেছি, যন্ত্রের উপাসনা করা না হলেও সেগুলো কাজ করে। তুমি সেটি পরীক্ষা করেছ? জি মহামান্য প্রভু ক্লড। প্রভু ক্লড বললেন, তুমি জানো তুমি একটি খুব বড় অপরাধ করেছ। যেই প্রক্রিয়ার উপর নির্ভর করে আমাদের পুরো সভ্যতাটি গড়ে উঠেছে, তুমি সেই প্রক্রিয়াটিকে অবিশ্বাস করেছ, অসম্মান করেছ। রিহান কাতর গলায় বলল, আমি বুঝতে পারিনি মহামান্য প্রভু। যে যন্ত্রের উপর নির্ভর করে আমাদের বেঁচে থাকতে হয়, তুমি সেই যন্ত্রকে অসম্মান করেছ। আমার ভুল হয়েছে। রিহান মাথা নিচু করে বলল, আপনি আমাকে শাস্তি দিন। প্রভু ক্লড কয়েক মুহূর্ত রিহানের দিকে তাকিয়ে থেকে শীতল গলায় জিজ্ঞেস করলেন, তুমি কি শাস্তি চাও? আপনি আমাকে যে শাস্তি দেবেন, আমি সেই শাস্তি মাথা পেতে নেব। প্রভু ক্লড একটি নিঃশ্বাস ফেলে কঠোর গলায় বললেন, আমি তোমাকে মৃত্যুদণ্ড দিলাম। রিহান ভয়ঙ্কর আতঙ্কে থরথর করে কেঁপে ওঠে। দুই হাত জোর করে কাতর গলায় বলল, না প্রভু না, আমাকে অন্য কোনো শাস্তি দিন, আমাকে বেঁচে থাকতে দিন, একটিবার মাত্র সুযোগ দিন। প্রভু ক্লড স্থির দৃষ্টিতে রিহানের দিকে তাকিয়ে রইলেন। রিহান মাথা নিচু করে ভাঙা গলায় বলল, আমাকে ক্ষমা করুন প্রভু, ক্ষমা করুন। আমি ভুল করেছি, আর ভুল করব না, একটিবার মাত্র আমাকে সুযোগ দিন। রিহান মাথা তুলে তাকিয়ে দেখল ঘরে কেউ নেই। প্রভু ক্লড ঘর ছেড়ে চলে গিয়েছেন। রিহান পাগলের মতো উঠে দাঁড়িয়ে প্রায় হাহাকার করে বলল, প্রভু ক্লড, প্রভু, প্রভু। হঠাৎ রিহান অনুভব করে তার দুই পাশ থেকে দুজন তাকে শক্ত করে ধরেছে। রিহান মাথা ঘুরিয়ে তাকালো। মুখে রং মাখা দুজন মেয়ে, ধাতব রঙের চুলগুলো মাথার উপরে চূড়োর মতো বাঁধা। মেয়ে দুটি আলগোছে একটা করে স্বয়ংক্রিয় অস্ত্র ধরে রেখেছে। রিহান উন্মাদের মতো ঝটকা মেরে নিজেকে ছাড়িয়ে নিতে চাইল, কিন্তু পারল না। ঠিক তখন কে জানি তার মাথার পেছন দিকে একটা আঘাত করে। চোখের সামনে তার সব কিছু অন্ধকার হয়ে আসে। গভীর বিষাদে তার হৃদয় হাহাকার করে ওঠে। এই কি তাহলে মৃত্যু?